जय हरिचाँद जय गुरुचाँद जय हरिचाँद ठाकुरेर पंचभ्राता एवं এই মুহূর্তে আমরা এসেছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিজের হাতে তার দুই ভাই বৈষ্ণব দাস এবং স্বরূপ দাস এই দুই ভাইকে তিনি নিজের হাতে পদ্মবিলায় বাড়ি করে দিয়েছিলেন। আমি বলবো এই পুকুরটা দেখাতে। এই পুকুরের একটা বিরাট ইতিহাস আছে। এই পুকুরে এই মুহূর্তে স্নান করতে চলছে আমার ছেলেরা, আমাদের সবুজ, তারপর হৃদয়, নেপাল, তারা ঠাকুরের নাম স্মরণ করে তারা স্নান করছে। জয় হরি বল। আমারও এখানে স্নান করার কথা, কিন্তু যেহেতু আমি একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি তাই আমি আর স্নান থেকে বিরত থাকলাম। এই পুকুরের একটা বিরাট ইতিহাস। যজ্ঞেশ্বর তৎকালীন সময় ভালো জায়গা থেকে এখানে পুকুর খনন করা যেত না। তো তখনকার সময় ব্রিটিশ সরকার, ভারতের যে সরকার পরিচালনা করেছিল সেই সরকার এই পুকুরের জন্য কেস করেন যজ্ঞেশ্বর ঠাকুরের নামে, এবং সেই কেস যখন করেন এই পুকুরটা নিয়ে, তখন তারা জানতে চেয়েছিলেন যে পুকুরটা কবে খনন করা হয়েছে। কিন্তু স্বরূপ দাস ঠাকুর কখনো একটা মিথ্যা কথা বলতেন না। যজ্ঞেশ্বর ঠাকুর বলেছিলেন, বাবা তুমি একটু বলবে যে এই পুকুরটা আগের খনন করা ছিল। স্বরূপ দাস ঠাকুর বলেছিলেন যে না, আমি সেটা বলতে পারবো না, কারণ ব্রিটিশের যে পুলিশ বাহিনী ছিল তারা জানতো যে হরিচাঁদ ঠাকুরের 5 ভাইয়ের এক ভাইও মিথ্যা কথা বলেন না। এই যে মিথ্যা কথা বলেন না, তাই আমরা লীলামৃত পাই, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার। তো এই যে 5 ভাইয়ের যে চিন্তা ভাবনা, 5 ভাইয়ের যে উপলব্ধি, এটাকে লীলামৃতে পুঁথি বেড়ে যাবে এই বলে সেইগুলো তুলে ধরা হয়নি। আজকে সময় এসেছে আমরা এই 5 ভাইয়েরই আমরা সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবার চেষ্টা করব। তাই আজকে এখানে এসেছি বৈষ্ণব দাস এবং স্বরূপ দাসের বাড়িতে। এদিকে এই যে গাছটা, এই গাছটার একটা বিরাট ইতিহাস আছে। যে ইতিহাস, এই গাছ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হাতে লাগানো গাছ। আমি এতদিন শুনেছি, কিন্তু আমি কোনোদিন, যেহেতু আমি এটা নিয়ে চর্চা করি, আমি এই গাছটাকে স্পর্শ করছি আর আমার মনে হচ্ছে যে এই গাছের চারা আমার ঠাকুরের হাতে ধরে তিনি এটা লাগিয়েছেন। আর সেই গাছটা আজকে আমরা স্পর্শ করছি। সেই জীবন্ত গাছ ঠাকুর লাগিয়েছিলেন, আজও সেই গাছটা জীবন্ত আছে। এটা যে আমাদের কাছে, আমার কাছে কতটা আবেগের, কতটা উৎসাহের, কতটা অনুভূতির, আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এবার আসুন এদিকটা আমি বলছি। এই যজ্ঞেশ্বর ঠাকুর, আপনারা জেনে রাখবেন যে এই স্বরূপ দাসের বংশধর প্রথম পুত্র যজ্ঞেশ্বর ঠাকুর, তিনি সর্বপ্রথম তার জ্যাঠামশাই যখন মারা যান, মানে হরিচাঁদ ঠাকুর যদি তার ভাইরা যখন নৌকায় যেতেন, যজ্ঞেশ্বর যদি নৌকা চালাতেন, তো তখন বলা হতো যে তোরা আমার জ্যাঠাকে খাটাচ্ছিস, ওর কষ্ট হচ্ছে না, তোরা নৌকা চালাবি, ওকে নয়। আর হরিচাঁদ ঠাকুর মাসে অন্তত 2 দিন যজ্ঞেশ্বর ঠাকুরের কাছে থাকতেন, 2 দিন তার কাছে দেখা করবেন। আর যজ্ঞেশ্বর ঠাকুরও এই বিলের ভিতর দিয়ে চলে যেতেন জ্যাঠার কাছে। তিনি ছিলেন জ্যাঠা অন্ত প্রাণ। এইরকম ভ্রাতুষ্পুত্রকে পেয়ে হরিচাঁদ ঠাকুর নিজেকে নিজে গর্বিত মনে করতেন। গাছটা একটু, এই যে গাছের ইতিহাস, এই গাছ 1000 বছর থাকবে। আর আমি এই বাড়ির বংশধরদের একটা কথা বলবো, ঠাকুর মশাই, আমি আপনাকে একটা কথা বলবো, এই বংশধরদের বলবো যে এই গাছটার সামনে একটা ছোট্ট প্ল্যাকার্ড, একটা ব্যানার দেবেন, যেটা লেখা থাকবে
যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হাতে বপন করা এই গাছ। এই গাছটা যদি এভাবে থাকে, তবে পরবর্তী যারা গবেষণা করবেন, যারা চর্চা করবেন, তাদের কাছে এটা আর বলতে হবে না। যেহেতু যজ্ঞেশ্বর ঠাকুর, স্বরূপদাস ঠাকুর, এদের ইতিহাস সেভাবে লেখা নেই, কিন্তু কালের স্রোতে এটা কিন্তু হারিয়ে যেতে পারে। আজকে আমি শুরু করেছি, এবার আরও অনেকে শুরু করবেন তাদের সুবিধার অর্থে, এবং এই পুকুরের যে কাহিনী সেটাও একটা প্ল্যাকার্ড দেবেন। আমি অনেক জায়গায় গিয়ে দেখলাম যে ইতিহাস কিন্তু হারিয়ে যেতে চলছে। আপনার তো গর্বিত হওয়ার কথা। আজকে আপনারা কি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়তে পারছেন? না, পারছি না, পারছে না। এটা কিন্তু আপনাদের সব থেকে বড় ব্যর্থতা। কারণ হরিচাঁদ ঠাকুর, আপনার রক্ত টেস্ট করলে আসছে যজ্ঞেশ্বর ঠাকুরের রক্ত, অস্বীকার করার জায়গা নেই। এই যজ্ঞেশ্বর ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর নিজের হাতে ব্রাহ্মণ্যবাদ বৈদিকবাদের হাতে দিয়ে দিয়েছিলেন। প্রথম হরিচাঁদ ঠাকুরের সব থেকে আপন কে ছিলেন? এবং এই যজ্ঞেশ্বর ঠাকুর, তার যে ত্যাগ, সেই ত্যাগের যদি কিছু অংশ আপনাদের মধ্যে থাকে, তবে আপনাদেরকে আমরা পুনঃ কুর্নিশ জানাবো। কিরকম ত্যাগ? হরিচাঁদ ঠাকুর 1878 সালে মারা গেলেন, আর 1879 সালে সর্বপ্রথম যজ্ঞেশ্বর ঠাকুর তার জ্যাঠার জন্মোৎসব শুরু করলেন। এইটা নিয়ে আমি সমগ্র মতুয়াদের দৃষ্টি আকর্ষণ করব, যে এই বিষয়টা আপনারা জানার চেষ্টা করুন, যে যজ্ঞেশ্বর ঠাকুর সর্বপ্রথম বারণী হয়েছে পরে। বারণী নিয়ে আমাদের অনেক আপত্তি আছে, বারণী শব্দবন্ধ নিয়ে, কিন্তু আমরা চাই এটা জন্ম উৎসব হোক হরিচাঁদ ঠাকুরের, যারা যজ্ঞেশ্বর ঠাকুর শুরু করেছিলেন। এবার যজ্ঞেশ্বর ঠাকুর এই যে 3 বছর, মানে 79, 80, 81, 82, 83 সালে গিয়ে শুরু হয় ওরাকান্দিতে। তখন ভক্তরা গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন, বড় কর্তা, যজ্ঞেশ্বর ঠাকুর যে বারণী শুরু করেছেন, যে জন্মোৎসব শুরু করেছেন, হরিচাঁদ ঠাকুরের ভক্তরা, আপনার বাবার ভক্তরা কিন্তু সব ওখানে যাচ্ছে, তবে আপনার অবদান কোথায় থাকবে? আপনারা করুন। যখন তিনি শুরু করলেন, তখন যজ্ঞেশ্বর ঠাকুরের এত বড় ত্যাগ, তিনি ভাবলেন যে দাদা গুরুচাঁদ যখন শুরু করেছে, তখন আর আমার এটা করার প্রয়োজন নেই। তবু আজও এই বাড়িতে কিন্তু অগণিত মানুষ আসেন, আর আপনাদের ভালোবাসা, আপনাদের আতিথ্য, আমি গাড়িতে বসে বলছিলাম যে ঠাকুর বাড়ির ভালোবাসা পেতে হলে আপনাদের কাছে যেতে হবে, আপনাদের কাছে যেতে হবে। আমার খুব ইচ্ছা যে আমি ঠাকুর বাড়িতে নিজের গিয়ে খাবো। আমি সঞ্জয় ঠাকুরকে, বাবাকে, আমি সঞ্জয় ঠাকুরকে অনেকবার বলেছি, সঞ্জয় ঠাকুরও বলেছে তুমি আসবে, আমি তোমাকে প্লেনের টিকিট করে দিই। এই ভালোবাসা কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে এখন পাওয়া যায় না, যেটা আপনাদের মধ্যে আছে। তাই ঠাকুরমশাই আপনাকে করজোড়ে অনুরোধ করব, হরিচাঁদ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র যজ্ঞেশ্বর ঠাকুর আর তার বংশধর আপনারা একটু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন চাই। ব্রাহ্মণ্যবাদকে যদি আপনারা ছুঁড়ে ফেলতে না পারেন, মতুয়া সমাজ আজকে বিভ্রান্ত। আজকে ওরাকান্দিতে শনির পাঁচালি বিক্রি হয়। আমার একটি ছেলে, ওর নাম হচ্ছে হৃদয়, সে আজকে বলল যে এই দুটো বই বিক্রি না করলে কি আপনাদের পেটে ভাত হচ্ছে না? এটা আমাদের লজ্জা। আমরা ঠাকুর বাড়ির ভালোবাসা চাই। আপনাদের প্রণাম এত ভালোবাসি কেন? আপনারা যে যশবন্তের রক্ত বহন করে চলছেন। এই যে ছেলেটা, এই যে একটু আসো বাবা, তুমি আসো, গামছা গায়ে দিয়ে আসো, গামছাটা গালায় দাও। এই ছেলেটি প্রতিবাদ করেছিল যে আপনাদের দুটি বই বিক্রি না করলে কি পেট চলবে না। আমি তখন সামনে ছিলাম, তো যার জন্য আপনারাও একটু চেষ্টা করুন যে আমার যে কলমে চলবে, সেই কলমে যেন আমি এরকম বলতে পারি যে হরিচাঁদ ঠাকুর যে আদর্শ যজ্ঞেশ্বর ঠাকুরের মধ্যে দিয়েছিলেন, আর হরিচাঁদ ঠাকুরের প্রতিটা কথা
যজ্ঞেশ্বর ঠাকুর মান্যতা দিয়েছিলেন আর তার বংশধররা সেটাকে ধরে রেখেছে, কিন্তু ওই বাড়ি আমি আর সে ভাষা বন্ধ এখানে আরোপ করলাম না, কারণ আপনারা সেগুলো অনেকে জানেন। তো যাই হোক, আমি ভীষণ আনন্দিত পেয়েছি। আর এখনো তো 12 দিনের বাড়িতে জনসমাগম প্রচুর হয়, ওটা ধরে রেখেছেন আপনারা। জয় হরি বল। আর আপনাদের যারা স্বজন আছেন তারা সবাইকে এডুকেটেড, শুধু ওই পরিবারটাই শিক্ষিত হতে পারলো না ভালো। যাই হোক, আর কি বাবুরে বলছিলাম আমাদের কথা, এই সময় তো বললাম যে আমরা সবাই কর্মে, সবাই যেমন ওই পাশে যারা আছে তারা কর্মে, আমি একাই শুধু বাড়ি থাকি, 7 বাড়ির ভিতরে একাই বাড়ি। আপনাদের আদর্শ দেখে তো আমার খুব ভালো লাগছে। আমি সবাই আমরা কর্মে, এটাই তো আদর্শ। আমিও প্রার্থনা করছি, আমি যে সত্যকে তুলে ধরতে চাইছি, আমি সেই সত্য যাতে তুলে ধরতে পারি, এই আশীর্বাদ, এই প্রার্থনা আমাদের সবার পক্ষ থেকে তো সেই আশীর্বাদ। হ্যাঁ, আমরা তো সেটা কামনা করি, আমরাও সহযোগিতা করব, সবাই কামনা করি। আমি যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি, সত্যকে ফুটিয়ে তুলতে পারি, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। জয় হরি বল। এখন সব থেকে ভালো বিষয় এটা যে আজকে ঠাকুর বাড়িতে খাবো। আমি চাই আজকে বাবা আমি যে ঠাকুর বাড়িতে খাবো, এটাও একটা তোমরা স্মৃতি রাখো। জয় হরি বল।